আচ্ছা কি হয়েছে বলো তো? ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছো না। দেখো এমন কিছু করো না যাতে করে তোমার... আমি আর নিতে পারছি না, আমার আর ভালো লাগছে না। একই প্যাটার্নের ছবি করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি নিতে পারছি না। তাহলে আর ঘরে বসে গজগজ করো আর শুটিংটা বন্ধ করে দাও। তোমার কথাবার্তা শেষ হয়েছে? তোমার যদি কথা শেষ হয়ে থাকে তুমি আসতে পারো। দেখো তোমার না এমন কিছু হয়নি যাতে করে তোমাকে এতটা ডিপ্রেস থাকতে হবে। এতটা ডিপ্রেস হয়ে আছো কেন? তোমার শরীরের কন্ডিশন দেখেছো? ইটস ওকে। এখন তুমি বলছো তোমার ছবি করতে মন চাইছে না, কিন্তু প্রডিউসার তো চাইছে, কাল ছবির মহরত, আর তুমি এভাবে মুখ ফিরে থাকতে পারো না। তাই বলে প্রডিউসারের মর্জি মতো ছবি করতে হবে নাকি? দেখো তোমার কথা একটু ভেবো, তার সঙ্গে আমাদের কথাও ভেবো। আমরা তো তোমার উপর ডিপেন্ডেন্ট। আর তাছাড়া তোমার ফ্যানেরা, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে থাকতে পারো না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। তোমাদের প্রত্যেককে হাতে ধরে কাজ শিখিয়েছে, এখন তোমরা বাইরে গিয়ে কাজ করো। আমি ডিসাইডেড, আমি যদি ছবি করি তাহলে শুধুমাত্র নিজের জন্য ছবি করব, শুধুমাত্র নিজের জন্য। গট ইট? আরে ফোনটা ধরছো না কেন? আমি ডাক্তারকে ফোন করতে বলেছি, সন্ধেবেলা আসবে, শরীরটা একবার চেক করে নিও। আরে কি সৌভাগ্য! হ্যাঁ, এসো, বসো বসো। তাহলে দেখলে তো, শাহবাজ মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার ছবির হিরোইন করব, আমি কিন্তু কথা রেখেছি। বিখ্যাত ডিরেক্টর রায়ন চৌধুরীর ছবির হিরোইন করে দিলাম তোমায়। থ্যাংক ইউ সো মাচ শাহবাজ, ইউ আর সো সুইট। দেখুন না, এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছি, কতজন কত কথা বললো, কিন্তু সব মিথ্যে। আমি যে এত বড় ব্রেকটা পাবো না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। উফ, নাও আই এম টু মাচ এক্সাইটেড। ইউ আর সো সুইট। তুমি খালি আমার সাথে এরকমই ফ্রেন্ডশিপটা রাখো। হ্যাঁ, দেখবে এক বছরের মধ্যে তোমাকে আমি ইন্ডাস্ট্রির শিখরে পৌঁছে দেবো। ইয়েস, আই উইল গো টু দ্য টপ। আমার তো এখন এটাই সব থেকে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য আমি এত দূর পর্যন্ত এসেছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমার এই সোজা সাপটার কথার জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। আর এতদিন ফিল্ম লাইনে থেকে একটা কথা বুঝেছি, এন্টারটেনমেন্ট, স্রেফ এন্টারটেনমেন্ট। দেখুন, ডিরেক্টর রায়হানকে আমি শ্রদ্ধা করি। ইনফ্যাক্ট ওনার সাথে কাজ করাটা আমার কাছেও খুব বড় সৌভাগ্যের ব্যাপার। বাট প্রথম দিন থেকেই কেন জানি না ওনার রিয়াকশন আমার ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি ঠিক বুঝতে পারি না উনি আমাকে পছন্দ করেন কিনা। সব ছাড়ো, পয়সা আমি লাগাচ্ছি, আমি যা বলবো সেটাই ওকে করতে হবে, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। কাল প্রেস মিটিং আছে, মহরত। হ্যাঁ চলো, তোমাকে আমি আর লেট করাবো না, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। ওয়াও, ফাইন।
প্রেশারটা তো নর্মালি দেখছি, আসলে আপনার একটু রেস্টের প্রয়োজন। ওটা কি আমার কপালে আছে? ড্রিঙ্ক করাটা একটু কমান না, আর বাইরে কোথাও থেকে একটা ঘুরে আসুন, তাতে আমার মনে হয় আপনার ভালোই হবে। ওকে। मेरे साथ जो होता है बात समझ में आती नहीं। मेरे साथ जो होता है। গানটা বন্ধ করো। জি বললাম গানটা বন্ধ করো। কি ভেবেছেটা কি? ও যা ইচ্ছা তাই করবে। আমি সবার কাছে, প্রেসের কাছে কি বলবো? মহরতের দিন আমার ডিরেক্টর পালিয়ে গেছে। আমার এত টাকার লোকসান কে ভরবে? হ্যাঁ, আমি না সব টলারেট করবো না। আপনি না উত্তেজিত হবেন, শান্ত হন। শান্ত শান্ত উত্তেজিত হবে না, শান্ত হন। ওর কোনো আইডিয়া নেই আমার পলিটিক্যাল পাওয়ার কতটা। ওসব ক্রিয়েটিভিটি দিয়ে কিচ্ছু হয় না। সব ক্রিয়েটিভিটি আমরা বলে বলে তৈরি করি। দুনিয়া এইটুকু, পালিয়ে যাবে কোথায়? বাইরে প্রেসের লোক অপেক্ষা করছে না? একটা গল্প দেবো না, লাইফ ফেল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি না উত্তেজিত হবেন না। উত্তেজিত? আমি তো আছি আপনার সঙ্গে, আমি দেখছি কি করেন। আপনি থেকে কি করবেন? না মানে দেখছি। কি দেখবেন? হ্যালো আসিফ, তুমি যদি ম্যানেজ করতে না পারো, জাস্ট লিভ মি। আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। আমি দেখছি দেখছি কি না দেখছি। আমি না জাস্ট ভাবতে পারছি না, মহরতের দিন ডিরেক্টর পালিয়ে গেল। আপনি ভাবতে পারছেন আমার ক্যারিয়ার স্বপ্ন সব শেষ। কুল বেবি কুল, মাথা ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা রাখো? কি মাথা ঠান্ডা রাখবো? এই সিচুয়েশনে কেউ মাথা ঠান্ডা রাখতে পারে? কি হয়েছে তোমার? আমি কি মরে গেছি নাকি? ও কি শুধু তোমার ক্ষতি করেছে নেহা? আমার কিছু করেনি? আমার টাকা গেছে, আমার মান সম্মান সব নিয়ে চলে গেছে লোকটা। আমার প্রডিউসার সার্কেলের ফ্রেন্ডসরা আমাকে আগেই বলেছিল। কি বলেছিল ওরা? তারা বলেছিল রাহানকে কাজে না নিতে। পাগল, মাতাল। এখন আমি হাত কামড়াচ্ছি।
দয়া দেখাতে তবে ওকে আমি ছাড়বো না, ওকে আমি আমার পায়ের তলায় নিয়ে এসে ফেলবো, দেখিও কি করে সিনেমা বানায়। সেটা তো বুঝলাম, কিন্তু আমার কি হবে? আমার তো ক্যারিয়ার সব শেষ হয়ে গেল। নো টেনশন, আমি আবার সিনেমা বানাবো, আর সেই সিনেমায় তুমিই হবে হিরোইন। দরকার হলে আমি ডিরেক্টর চেঞ্জ করবো। প্রমিস? প্রমিস। মায়া দিদি, হ্যাঁ ভাই, কেমন আছো? শরীর কেমন আছে? আমি ভালো আছি। আচ্ছা আসিফ, তুমি স্বপ্ন দেখেছো? মানে একটা পার্টিকুলার স্বপ্ন বারবার ফিরে আসে এরকম? স্বপ্ন মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি স্বপ্ন দেখোনি? হ্যাঁ, স্বপ্ন তো দেখি। তোমার স্বপ্ন কখনো সত্যি হয়েছে? স্বপ্ন সত্যি? আরে তোমার শরীর ভালো আছে তো? বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি, ফাইন। না মানে সেরকম তো এখনো কিছু দেখিনি। আসিফ, মনে হচ্ছে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি তাকে দেখতে পেয়েছি। কাকে দেখতে পেয়েছো? এতদিন ধরে জানি বুঝছিল। শোনো, খুব তাড়াতাড়ি তোমাকে একটা সুখবর দেবো। ওকে, রাখি, কথা হবে। বাই। আপনার জ্ঞান ফিরেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, তবে ডাক্তার বললেন যে সেরকম কিছু নয়, একটু প্রেশারটা ড্রপ করেছে। আমি মায়া। আপনি আসলে কালকে পাহাড়ে অজ্ঞান হয়ে গেছিলেন, আর সেটা দেখে আমি একটু ঘাবড়েই গেছিলাম। লাকিলি আপনার ফোনটা বেজে ওঠে,
আসিফ নামে একজন ফোন করেছিল, উনি বললেন আপনি এই গেস্ট হাউসে রয়েছেন। সরি, আপনার পারমিশন ছাড়া ফোনটা রিসিভ করেছিলাম। জানার জন্য খেন সরি বলার কি আছে? আপনি যা করেছেন আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। আপনি নাতি ছিলেন, কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম হয়নি। আর প্লিজ থ্যাংক ইউ বলবেন না, এটা আমার কর্তব্য। আপনি কিছু খাননি? আমি এত সকালে খাই না। এক সেকেন্ড। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আসছি। আচ্ছা, ওরা এসে গেছে? হ্যাঁ, গিভ মি হাফ আন আওয়ার, আসছি। আমাকে যেতে হবে আজকে। আমি আসি, আপনি একটু রেস্ট করুন। হ্যাঁ, আসছি। আচ্ছা, আপনার নামটা কি সেটা বললেন? মায়া। ঠিক আছে। মায়া, তুই কি নিজের কথা কিছুই ভাববি না মা? না, তুমি আছো তো আমার কথা ভাববার জন্য। ছাড় ছাড় ছাড়, এমনিতেই কালকে সারা রাত আমি চিন্তায় ছটফট করেছি। ছাড়। সারা রাত চিন্তা করেছো, তার মানে ঘুমাওনি? যাও তুমি গিয়ে একটু ঘুমাও। ছাড় ছাড় ছাড়, তুই ক্লাস নিবি তো? ওরা বসে রয়েছে, আমি ওদের বরং ছেড়ে দিই। তুই সারা রাত জেগে আছিস মা, একটু রেস্ট নে। মা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমি ফ্রেশ হয়ে নিয়ে ক্লাস নিচ্ছি ওদের। আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করছি, খেয়ে তারপর ক্লাসে যাবি। দেখো, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, না মানে সব কিছু কনফার্ম করে দেওয়ার পরে তুমি যদি এখন বলো ক্যান্সেল, সেটা কি ঠিক হবে? আরে বাবা, ছবিটা তো আমার ভিতরে নেই, জোর করে। ফোনটা রাখো রাখো, পরে কথা হবে, রাখো। আরে আসিফ ভাই, খুব প্রবলেম হচ্ছে। কি করে চলছি আমিই জানি। এর কাছ থেকে ধার করে, ওর কাছ থেকে ধার করে। লাস্ট 3 মাস আমার কাছে কোনো কাজ ছিল না। এই কাজটা এলো, 5,000 টাকা অ্যাডভান্সও পেলাম। আচ্ছা, রায়হান ভাই এটা করতে পারলো আমাদের সবার সাথে? বোকা বোকা কথা বলিস না রাহুল। তোকে কে মাথার দিব্যি দিয়েছিল রে চাকরি ছেড়ে ফিল্ম লাইনে আসার জন্য? আসিফ ভাই, তুমিও জানো ড্রাগের নেশার থেকেও মারাত্মক নেশা সিনেমা। আমি তো ছাড়তে চেয়েছিলাম, চেষ্টাও করেছিলাম, পারলাম কোথায়? তুই নিজেও যেমন এই ফিল্ম লাইনে নেশা ধরে আঁকড়ে পড়ে আছিস, আমরাও ঠিক তাই। বিশ্বাস কর, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, বিশ্বাস কর আমরা ওই ফিল্ম লাইন ছাড়া বাঁচতে পারবো না। আর রেহান ভাইয়ের ওপর তোর আজকে রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কিন্তু এটা সত্যি কথা বলতো, অত আপোষ করে, অত কম্প্রোমাইজ করে কোনো কাজ করা যায়? আজ আমাদের পকেটের কথা না ভেবে রেহান ভাই বাইরে চলে গেছে, তাই তোর দুঃখ হচ্ছে। এত আপোষ করে তুই কাজটা করতে পারতিস রাহুল? যদি পারতিস তাহলে অত বড় চাকরিটা ছাড়তিস না। আকাশ, তোরা প্লিজ একটু থামবি। মানে আমরা কি এখানে বসে শুধু নিজেদের লাইফ আর ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলে যাব? আর তোরা ভাবতো একবার আমার কতটা চাপ লাগছে, কারণ রেহান ভাইয়ের সঙ্গে কিন্তু শাহবাজ খানের আলাপটা আমি করিয়েছিলাম। তাহলে আর কি, ক্রিম খেতে শুরু করে দাও তুমি। ফালতু কথা বলিস না রাহুল। শোন, ক্রিম যদি আমার খাওয়ার হতো না, তাহলে এতদিনে নিজের ফিল্ম ডিরেক্ট করার কথা ভাবতাম। এদিকে শোন, মার্কেটে না কম কন্ট্যাক্ট নেই আমার। যদি চাইতাম এতদিনে নিজের আরেকটা বাবু ধরে আনতাম। তা তুই পারতিস। ছাড় তো, লাস্ট 5 বছর ধরে রায়হান ভাইকে অ্যাসিস্ট করছে। এফডিসিতে যে কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারা যায় কি রায়হান ভাইয়ের সব থেকে ওবিডিয়েন্ট এডি হচ্ছে তুয়া। হ্যাঁ তাই। কেন জানিস? কেন? এই মানুষটার সঙ্গে 5 বছর ধরে আমি কাজ করেছি, কারণ এই মানুষটাকে আমি শ্রদ্ধা করি, কাজটা ভালোবাসি এই মানুষের। আজকে যদি এই পোড়া দেশে রেহান ভাই না জন্মাতো না, তাহলে এতদিনে তার ঝুলিতে 5-10টা অ্যাওয়ার্ড হতো। তোর কথাও বুঝি না টুয়া, রেহান ভাইয়ের সামনে এবং পেছনে তাকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা তুই কিন্তু করিস। সেটা আমি করি কারণ উনি আমাকে সাহস দিয়েছেন তাই। শোন, ভালোবেসে আই লাভ ইউ সবাই বলতে পারে,
আই হেট ইউও যে ভালোবেসে বলা যায় সেটা ওই মানুষটা আমায় শিখিয়েছে। আর আই হেট ইউ শুধু তখনই বলা যায় যখন তার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। একটা কথা না তোরা জেনে রাখ, ছাড়তে না সেই পারে যে ধরতে জানে। এই তোদের কি হয়েছে বলতো? নিজেদের মধ্যে ঝামেলা করছিস, কাজ নেই কোনো? তোয়া কাজ কর মন দিয়ে। রাহুল যা, যেটা বলেছিলাম করিয়ে। হ্যাঁ যাই। আকাশ আমাদের একটু বেরোতে হবে, চল। চল আমি তো বন্ধ করি। দিদিভাই আসছিলেন, আপনি ঘুমোচ্ছিলেন তাই ওঠেন। তোকে ওস্তাদি করতে কে বললো? আমাকে ডাকলেই পারতিস। ঘুমোচ্ছিলেন তো কি হয়েছে? মেয়েটা কালকে সারা রাত জেগেছিল। উনি আপনার জন্য শুধু নয়, আমাদের সবাদের জন্য আপদে বিপদে পাশে দাঁড়ায়। তাই মেয়েটার সাথে একবার কথাও হলো না। দিদিভাই বললেন কাল সকালে আসবে। তুই ওর বাড়ি চিনিস? মঙ্গলবার স্কুলের পাশে। আচ্ছা তুই যা। স্যার একটা কথা বলবো? আমি ছোটবেলা থেকেই অভিনয় করতাম। আমাকেও যদি আপনি অভিনয় শিখিয়ে দিতেন তাহলে আপনার সিনেমায় আমি অভিনয় করতে চাই। বাবুয়া যা। নে, কালকের ওই ভদ্রলোকের কোনো খোঁজখবর নিয়েছিলি? ফোন করেছিলাম, ভালো আছে না? তুই যেরকম পাগলামি করিস, যদি কিছু হয় আমার টেনশন হয় না? কি পাগলামি না, একজন ভদ্রলোক বিপদে পড়েছে, একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তাকে একটু সাহায্য করতে গেছিলাম। সারা রাত ওনার জ্ঞান ফেরেনি বলে থেকে যেতে হয়েছে আমাকে। অপরিচিত লোক, যদি বিপদ আপদ কিছু হতো তখন কি করতিস? উনি অপরিচিত নয়, আমি চিনি ওনাকে। আর তুমিও খুব ভালো করেছো। ডিরেক্টর রায়হান চৌধুরী। ও মা, তাই নাকি? খুব পছন্দ তো তোমার ওনার সিনেমা। শুধু আমাকে বকাবকি করো। মা হওয়ার যে কি জ্বালা সে তো তুই বুঝবি না। সারাদিন তোকে নিয়ে ভাবতে ভাবতে আমার একেবারে। আর বেশি দিন তো ভাবতে হবে। আমি এগুলো রেখে আসি।
মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আপনি সারপ্রাইজ। আপনি আমার বাড়ি কি করে চিনলেন? তোমাকে এখানে কেন আছে? যাও, শুধু আমি নিজেকে নিজেই চিনি। সরি, তোমাকে ডিস্টার্ব করব? খুব। আজকে তোমাদের ছুটি, সানডে এসো। হ্যাঁ, বাই। আজকে ওদের ক্লাসের মনে একটু ডিস্টার্ব করব। না না, বাট আমি তোমার সাথে জমি আছে। খুব ভালো কথা। মা খুব খুশি হবে, মা আপনার বিশাল বড় ভক্ত। চলুন আলাপ করিয়ে দিই। আসুন মা, আসুন বসুন। মা, মা দেখে যাও কে এসেছে। আসছি। আরে কি সৌভাগ্য! বসুন বসুন। নমস্কার। নমস্কার। তোমরা দুজনেই বসো, আমি কফি বানিয়ে আনছি। এখন শরীর কেমন? এখন একদম ঠিকঠাক। সেদিন আপনাদের অনেক কষ্ট দিয়েছে। না না, সরি বলছি। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে যে কারণে। আপনার মেয়ে কিন্তু খুব ট্যালেন্টেড। হ্যাঁ তা ঠিক, ও আপনার অনেক বড় ফ্যান। আপনার সমস্ত মুভি ও খুব মন দিয়ে দেখে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আপনি যদি পারমিশন দেন সেটা পসিবল। পারমিশন? কি বলতে চান বলুন তো? আমি মায়াকে নিয়ে আমার নেক্সট ছবির জন্য ভাবছি। ও একদম পারফেক্ট, চাইলেও অনেক বড় অভিনেত্রী হতে পারে। অভিনেত্রী? হ্যাঁ, ওরও তো তাই ইচ্ছে ছিল। কোনো কিন্তু না, আপনি পারমিশন দিলে আমরা মায়ের সাথে কথা বলবো। না, সে কথা নয়, কিন্তু ব্যাস বাদ বাকিটা আমি বুঝে নেব। না, আসলে সেটা কোনো কথা নয়। আসলে মায়া কি মায়া কি হচ্ছে আবার? হ্যাঁ, আবার নিন্দে করছে আমাকে নিয়ে। বাহ, এটা আমার পছন্দ। তুমি জানলে কি করে? আপনারা সেলিব্রিটি মানুষ, আপনারা কোথায় যাচ্ছেন, কি খেতে ভালোবাসেন আমরা জানবো না? একদম। নিন শুরু করুন। মায়া দেখ, যদি আপনি পারমিশন দেন। কি বারবার পারমিশন পারমিশন বলছেন বলুন তো? আপনি যখন খুশি আসতে পারেন, তাই না? হ্যাঁ একেবারে। থ্যাংক ইউ। তো কি গল্প হলো? আমার নামে কমপ্লেন করলে তো? মায়ের সময় মতন খায় না, মায়ের কথা শুনে না, এসব বলে। যদি বলে থাকি ভুল বলেছি? তুই কি আমার কোনো কথা শুনিস? মা প্লিজ, সবাইকে এক কথা বলো না। তুমি কি ছোট বাচ্চা নাকি? বাচ্চাই তো, একদম বাচ্চা। মেয়েরা মায়ের কাছে চিরদিনই বাচ্চা। আচ্ছা, তোকে একটা খবর দেওয়ার আছে। সময় মতো সব। আর এটা আমার অনেক ফেভারিট, আমাকে একটু জমিয়ে খেতে দাও। সেটা কিছু না, কিন্তু না রে, ওরকম ব্যাপার কিছু নয়। তুই একটু রাখ, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ আসিফ, এই আসিফ, কি রে এত চুপচাপ আছিস কেন? আসিফ, আমরা কি এখানে শোক সভা পালন করতে এসেছি? আরে এই আসিফ, আমি তো তোকে কিছু বলছি নাকি? দেখ রাজিয়া, আমার না মুডটা একদম ঠিক নেই, ভীষণ আপসেট হয়ে যাচ্ছে। কেন? সেটাই তো জানতে চাইছি, কেন তোর মুডটা অফ? কেন মানে? তুই জানিস না কেন? তা জানি, কিন্তু তোর এটাতে কি করার আছে? সত্যি তো, আমার কি বা করার আছে? প্রথম দিন থেকে এই সিনেমাটা নিয়ে রান ভাই খুব বিরক্ত। আর তার উপর ওই প্রডিউসার কোথা থেকে একটা ন্যাকা মেয়েকে ধরে এনে বললো একেই সিনেমার হিরোইন বানাতে হবে। যদিও আমি রাহান ভাইকে বুঝিয়ে সুঝিয়ে এই সিনেমাটা করার জন্য রাজি করিয়েছিলাম। সে
সবটাই তো আমি জানি। কিন্তু তুই যেটা জানিস না সেটা হলো রাহান ভাই এই মেয়েটা যাতে সিনেমার আগে ঠিকঠাক হতে পারে তার জন্য একে দিয়ে একটা ওয়ার্কশপ শুরু করে। প্রথম দিন দেখেই বুঝতে পারলাম মেয়ে তার মাথাটা পুরোটা শরীর ছাড়া কিচ্ছু নেই আর শেখার ইচ্ছেও নেই। রাহান ভাই রেগে মেগে বললো যে তোমার না কিচ্ছু হচ্ছে না। তার উত্তরে ও কি বললো জানিস? কি বললো আপনার মনে হয় আমাকে পছন্দ নয়, তাই জন্য আমার সব বিষয়টাই আপনার ভুল মনে হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি প্রডিউসারকে অডিশন দিয়ে এখানে এসেছি, তাই চাইলেও আমাকে বাদ দিতে পারবেন। তাই আপনার ডিরেকশনটা আপনি দিন আর আমার অভিনয়টা আমাকে করতে দিন। আমি ঠিক অ্যাক্টিং করে নেব। তারপর আর নেহাত মেয়ে বলে রাহান ভাই গায়ে হাত তোলে, খালি চিৎকার করে নিজের শরীরটা খারাপ করলো আর বোতল বোতল মদ খেতে শুরু করলো। ঠিক করেছেন, উনি একদম ঠিক করেছেন। মানে বোতল বোতল মদ খেয়ে ঠিক করেছে? আরে না আসিফ, উনি চলে গিয়ে একদম ঠিক করেছেন। কথা বল, উনার মতন এত নামি একজন ডিরেক্টর কেন কম্প্রোমাইজ করবে বলতে পারিস? এটা তো আমিও জানি রে, আসলে কারোর দোষ না, দোষটা এই সময়। এই সময়ে একজন ভালো প্রডিউসার পাওয়া যে কত কঠিন ব্যাপার সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আমার হয়েছে শাকের করাতের মতো অবস্থা, ওদিকে রাহান ভাই খাচ্ছে আর এদিকে প্রডিউসার খাচ্ছে। কি যে করবো না কিচ্ছু বুঝতে পারছি না। আসিফ, সব ঠিক হয়ে যাবে। সময়ের উপরে সব ছেড়ে দে, দেখবি যেটা হবার এটা ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি এতগুলো ছবি কখন তুললেন? তোমার সাথে যখন ছিলাম কিছু তুলেছি, বাকিগুলো তোমাকে না জানিয়ে, উইদাউট ইউর পারমিশন। পারমিশন, ফর্মালিটিজ, সেন্সর, এত কিছু মাথায় নিয়ে শিল্পকর্ম হয় না। রাগ করলে তুমি? না না, রাগ কেন করতে যাব? আপনার মতো মহান ডিরেক্টরের ক্যামেরা আমি স্থান পেয়েছি, সেটা আমার সৌভাগ্য। জানি না তুমি কেমন ফিল করছো। আমরা ফিল্মের লোকগুলি কিছুটা অদ্ভুত, চারপাশের লোকগুলিকে অ্যাভয়েড করি। আবার চিনি না, জানি না, শুনি না এমন মানুষের সাথে এমন করে মিশে যাই যেন কতদিনের চেনা। আচ্ছা, আমাকে কি একটু গায়ে পড়া মানুষ মনে হচ্ছে? চারপাশটা একটু ঘুরে দেখতে চাই। তুমি ফ্রি আছো? অফকোর্স, আমার থেকে বেটার গাইড আপনি এখানে কোথায় পাবেন? দারুণ না জায়গাটা? অনেক সুন্দর। ওখানে যাবেন? চলুন চলুন চলুন। আসুন। আমি পারছি না। আরে আসুন না, একটুখানি আসুন। বয়স হয়ে গেছে না, আর শরীরের উপর তো মমতা চলবে। বলো। যা, আমি তো ভুলে গেছিলাম আপনার শরীরটা খারাপ। আপনাকে গেস্ট হাউসে পৌঁছে দেবো? এখানে থেকে আর ইউ শিওর? এইখানে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাতে কি, অন্ধকার আমার ভালোই লাগে। অবশ্য আমি জানি না তুমি কতটুকু ডিসকমফোর্ট ফিল করছো আমার সাথে। আমার খবর যখন তুমি সব রাখো, তুমি নিশ্চয়ই জানো যে আমি মানুষটা খুব একটা ভালো না। অনেক হিরোইনের সাথে আমার গসিপ আছে, প্রচুর ড্রিঙ্ক করি। সো হোয়াট, গসিপটা তো খবরের কাগজের জন্য। আর ওই অ্যালকোহল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে যেই জিনিসটা তুমি জানো তোমার শরীরের ক্ষতি হচ্ছে, সেটা না করাই বেটার। তবে আমি মনে করি যেটা ভালো লাগে
সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তারপর নয় তুমি থামবে আর না সময় তোমায় থামিয়ে। টাইম টাইম আমাদের জীবনের সবচেয়ে বড় পিস, আর সবচেয়ে বড় পিস হলো সুখে থাকার চেষ্টা করা। আমার এই পৃথিবীতে সবাই খুব অল্প দিনে বসে, আমাদের সবার জীবনে সুখ, দুঃখ, কষ্ট, স্ট্রাগল অনেক কিছুই আছে, এবং সেইগুলোকে কাটিয়ে হ্যাপি থাকাটাই তো জীবন, তাই না? আমি যে বাঙালি সেটা আজকে প্রমাণ করে দিলাম। ওই বাঙালিরা সব জায়গায় গিয়ে জ্ঞান দেয়, আমিও আপনাকে জ্ঞান দিয়ে ফেললাম। আপনার মতন একজন রিনাউন্ড ডিরেক্টরকে আমি জ্ঞান দিচ্ছি। ঠিক আছে, তাহলে তো পানিশমেন্ট হবে। ওকে, আই এম রেডি। তোমার আমার ছবিতে অ্যাক্টিং করতে হবে, কোনো অজুহাত চলবে না। তোমার মা আমাকে বলে দিয়েছে তুমি অভিনেত্রী হতে চেয়েছো। মা এটাও আপনাকে বলে দিয়েছে? আরে ওটা আমার ছোটবেলার পাগলামি ছিল। আসলে আমার বাবা মা দুজনেই সিনেমার ভীষণ ভক্ত, আর আমার বাবা কবিতা, গল্প, নাটক নিজেই লিখতেন, আর নিজের নাটকে আমাকে কাস্ট করতেন। এটা হয়তো মনে হয়েছিল বড় হয়ে হিরোইন হব। তারপরে যে বললাম সময়, বড় হয়ে রিয়েলাইজ করলাম তা ঠিক আমার দ্বারা হবে না। তাই জন্য ছোটবেলার স্বপ্নটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি জানি না তুমি কিভাবে বিশ্বাস করবে, নাকি ভাববে এটা একটা স্ক্রিপ্ট। বিলিভ মি, তোমার মতো কেউ একজনকে আমি খুঁজছিলাম। আমার অনেক স্বপ্নে তোমার মতো কেউ একজন বারবার এসেছে। বাজারে ছবি করতে করতে গিয়ে টায়ার হয়ে গেছে। আমি জানি না আমি কোনোদিন ভালো ছবি করতে পারবো কিনা, ভালো কোনো প্রডিউসার পাবো, কিন্তু ওয়ান থিং আমি ডিসাইডেড, আমি নিজের সাথে আর কোনো কাজ করছি। তুমি প্লিজ না করো। আমার জীবনের স্বপ্ন ছাড়া আর কিছু নেই। প্লিজ আমার স্বপ্নটাকে বাঁচিয়ে দাও। আমার কাছে যে বেশি সময় নেই, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা ডিরেক্টর, আপনি কখনো প্রেমে পড়েছেন? হ্যাঁ, প্রেমে তো বারবারই পড়তে হয়। কে সে? সিনেমা? ও না, মানে কোনো নারী, মানে কোনো গার্লফ্রেন্ড বা কেউ? ছবির যে চরিত্র থাকে সেই হিরোইনের সাথে প্রেমে পড়তেই হয়। মানে ছবি শেষ হয়ে গেলে প্রেমটাও শেষ, তাই তো? হয়তো তাই। ও, আর তোমাকে যেতে হবে না, আমার একটা কাজ আছে, কাজটা সেরে বাড়ি চলে যাবো। আজকে টাটা। ওকে। হ্যাঁ ভাই। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি। শোনো, একটা মেয়ের কিছু ছবি তোমাকে আমি ইমেল করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটাই হবে আমার ছবি নায়িকা। মানে তুমি কি বলছো কি? আরে এখানে তো অলরেডি একজন হিরোইন সিলেক্ট করে গেলে, তাকে অ্যাডভান্স পর্যন্ত দেওয়া আছে। তাহলে তো আর ছবিটা করা হলো না, মানে আমি পারবো না। দেখো এরকম হট করে বললে তো হবে না, তুমি পারছো না মানে? পাগলামি করো না রায়ন ভাই, ছবিটা শেষ করতে হবে। ছবিটা করার জন্য কিন্তু এই মেয়েটাকে আমি পছন্দ করেছি। ছবি যদি করতেই হয় এই ছবি, আর যদি তা না হয় টাকা। আচ্ছা, লোকের পাল্লায় পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এসব তো চলতেই থাকে। হ্যাঁ আচ্ছা শোনো না, আমার একটা মিটিং আছে, হ্যাঁ আমি একটু পরে কথা বলছি। ওকে, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ আসি, বলো। হ্যাঁ দেখুন শাহবাজ ভাই, আমি বলছি কি, আপনি এই হিরোইন নেহাকে এই সিনেমাটা থেকে বাদ দিন।
বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমি রাহান ভাইকে দিয়ে এই সিনেমাটা কমপ্লিট করাবই করাবো। মানে টাকা খরচা করব আমি, ডিসিশন চেঞ্জ করব? কেন ডিসিশন চেঞ্জ করব? আমি অলরেডি নেহার কাছে কমিটেড, ওকে এই ফিল্মে আমি হিরোইন করছি, আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। আপনি কেন একটা জিনিস বুঝতে পারছেন না? নেহা একটা মডেল, ও অ্যাক্ট্রেস নয়, আর তাছাড়া ও এক্সপ্রেশনলেস। দেখো, আমি যতদূর পড়াশোনা করেছি তাতে এটা বুঝি ফিল্ম হচ্ছে ডিরেক্টরস মিডিয়া। রেহানকে আমি ঘর থেকে এনে কাজ দিয়েছি, জাহাজ তো সবাই চালাতে পারে, ছিপ নৌকো নিয়ে যদি সমুদ্র পার না করতে পারে তো কিসের ডিরেক্টর? আপনি যেটা বুঝতে পারছেন না, আপনি আসলে ওই ছিপ নৌকা যাকে ভাবছেন সেটা একটা কাগজের নৌকো, যেটা বাচ্চা ছেলেদের খেলার বস্তু, কিন্তু আখিরে কোনো কাজে লাগে। দেখো, আমি তোমাদের ওসব শিল্প টিল্প বুঝি না, আমি বুঝি ব্যবসা। আর একটা জিনিসই আমি বুঝি, যেটা বিক্রি হয় সেটা হলো এন্টারটেনমেন্ট। অলরেডি আমি তো সিনেমার পোস্টার বের কথাও ভেবে নিয়েছি। সি বিচ থেকে উঠে আসছে হট নেহা। মানে সিনেমা বানাবো আমরা, আর পোস্টার ভাববেন আপনি? আর তাছাড়া এই পোস্টার তো ছবির সঙ্গে ম্যাচই করেন। কি ম্যাচ করলো আর না করলো ওতে আমার কিছু এসে যায় না। বললাম না, আমি বুঝি ব্যবসা, টাকা লাগাবো আমি। শোনো, তোমার রাহানকে বলে দিও, ও যদি ওর পছন্দের হিরোইন নিয়ে কাজ করতে চায় আর আমায় সুদ সমেত টাকা ফেরত দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর তা না হলে আমি যা বলবো সেটাই ওকে শুনতে হবে। দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিন্তু রামান ভাই, একটা জিনিস, আমার যা বলার বলা হয়ে গেছে। ক্লিয়ার? আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ফোন করলে তো আমি যেতে পারতাম। না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। মা কোথায়? ওই যে বাচ্চাদের নিয়ে নাচ নিয়ে আছে। ও খুব ভালো নাচে, ওর এক্সপ্রেশনটা অনেক ভালো, ভালো খুব অ্যাক্ট করতে পারবে। হ্যাঁ, ওর বাবারও ইচ্ছে ছিল ও অনেক বড় অভিনেত্রী হবে। সেই ব্যবস্থা আমি করেছি, ও অনেক বড় শিল্পী হবে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কিন্তু না, আমি সব ব্যবস্থা করছি। যা করবেন একটু তাড়াতাড়ি করবেন। আমি আসি। আমি আপনার ছবিগুলো দেখেছি। আমার কি মনে হয় জানেন তো, আপনার গল্পগুলো কোথাও গিয়ে একটা আটকে যায়, মানে শেষ হয়েও কোথাও যেন শেষ হয় না। ঠিকই বলেছ, আমি সেই শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করছি। ডিরেক্টর সবসময় নিজের গল্প বলে, তার মনে প্রতিটি ক্ষরণ এক একটা করে ছবি জন্ম দেয়। সে তার ছবিটা নিজের ঘরের মতো করে সাজানোর চেষ্টা করে। ঘরের প্রত্যেকটি কোণ নিখুঁতভাবে সাজানোর চেষ্টা করে, অথচ সেই সুন্দর সাজানো ঘরে সে নিজেই বিলং করে না, থাকতে পারে না। কেন?
কেন থাকতে পারে না? ডিরেক্টর যখন ক্যারেক্টারের গল্প বলে তখন সে নিজেই সেটা লালন করে। যতদিন পর্যন্ত সে তার ডিজায়ার ক্যারেক্টারের সম্মুখীন না হয় ততদিন পর্যন্ত সে একটা কাঙ্ক্ষিত যন্ত্রণা বয়ে বেড়ায়। সেই যন্ত্রণা তাকে ছুটিয়ে হয়ে বেড়ায়। ডিরেক্টর বহিমে না হয়, না হতে বাধ্য হয়। আসলে একটা সত্যি কথা কি জানেন, মানুষ নিজের আকাঙ্ক্ষাগুলোর থেকে দূরে ঘর পাতে। সব চাওয়াগুলো যদি পাওয়া হয়ে যায় তাহলে এই অনুভূতিগুলো সৃষ্টি হতো না। আর ওই যে আমাদের অনুপম রায় বলে দিয়েছে না, সব পেলে নষ্ট জীবন। তাহলে মশাই আপনার চরিত্রের মানুষটিকে পেলেন? সে মানুষটিকে তো খুঁজছি বহুদিন, বহুকাল ধরে। আর আপনার ওই ছবির শেষ দৃশ্যটা? ভাবছি, ভাবনাগুলো এলোমেলো ছুটছে, অঙ্কটা মেলাতে পারছি না। পেয়ে যাবেন, এবার আপনার ছবির শেষ দৃশ্যটা পেয়ে যাবেন। বুঝলাম না। বুঝতে হবে না, চলুন আমার বাড়ি ফিরতে হবে। আসতে পারি? আরে আসি, এসো এসো, বসো। হ্যাঁ। বলো দেখি, সাত সকালে তোমায় কেন ডেকে এনেছি বুঝতে পারছো? কিছুটা তো গেস করতে পারছি। হ্যাঁ, গেস করতে পারছো? তোমরা তো শিল্পী মানুষ, তো তোমাদের বুদ্ধিটা একটু বড় করে দেখা দরকার। আচ্ছা বলো দেখি, কি গেস করতে পারছো? এই যে আপনি ছবিটা আর কমপ্লিট করবেন না, তাই তো? হ্যাঁ, ভুল, একদম ভুল। আসলে কি জানো, আমরা তো ব্যবসাদার, আমাদের বুদ্ধিটা থাকে ব্রেনে। তোমরা তো শিল্পী মানুষ, তোমাদের বুদ্ধিটা থাকে বুকে, যার ফলে মাঝে মাঝে তোমাদের না খেয়ে মরতে হয়। আর তারপরে বাস্ট করে ফুস। যাও, তোমার বস রায়ন চৌধুরীকে গিয়ে বলো যে আমি আমার হিরোইনকে এই ছবি থেকে বাদ দিয়ে দিয়েছি। সে তার নিজের পছন্দ মতো হিরোইন নিয়ে কাজ করবে। সে যেমন চাইবে ছবিটা সেইভাবেই সে কমপ্লিট করবে। সত্যি? সত্যি বলছেন? মিথ্যে বলে আমার কি লাভ? মিথ্যে বলবো কেন? না মানে আমি ভাবতেই পারছি না আপনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন। ওই যে বলে আমাদের ব্যবসায়ীদের বুদ্ধিটা থাকে ব্রেনে। আসলে কি জানো, কখনো কখনো বাঘে গরুতেও এক ঘাটে জল খায়। বলে বাঘ আর গরুর কখনো বন্ধুত্ব হয় না, সময় পেলেই বাঘ মাংস খাবে। এই কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না। আর বুঝে লাভ নেই। তুমি তোমার ডিরেক্টরকে বলো কাজটা যত তাড়াতাড়ি পারে শেষ করতে, কারণ টাইম ইজ মানি। যত জলদি জলদি কাজ শেষ হবে তোমাদের সবারই লাভ। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, এসো। শোনো। হ্যাঁ ভাই, বলো। আমার হাতে সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। প্রডিউসারের সাথে সব কথা হয়েছে, ইটস অল গ্রেট। সাগরকেও বলে দিয়েছি, তুমি বাকিটা ম্যানেজ করে নিও। না দেখো, সেটা নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না। আফটার অল ইউ হ্যাভ টু কাম হিয়ার, কেননা ফাইনাল এগ্রিমেন্টটা বাকি আছে। বাকিটা সব তুমি আমার উপর ছেড়ে দাও, সে আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 2-1 দিনের মধ্যেই ফিরছি, তুমি পেপার ওয়ার্কসগুলো একটু রেডি করে। আচ্ছা, বাই, রাখছি। মায়া, আসো।
তুমি ঠিক আছো তো? কাশিটা বেড়েছে? কিছু না, চোখের তলায় কালি হয়ে পড়েছে। সে তো কাল রাতে ঘুম হয়নি বলে। কেন? বাবার কথা মনে পড়ছিল। আমার বাবা না ডাক্তার ছিলেন, কিন্তু বাবা খুব ভালো গল্প লিখতেন, কবিতা, নাটক। বাবার কয়েকটা বই বাজারেও পাওয়া যায় জানো। বাবা বলতো গল্প গান দিয়ে মানুষের মনের মিলন হয়। তোমাকে না জানি একটা কাজ করে ফেলেছি। সেটা কি? তোমাকে নিয়ে আমার নেক্সট ছবিটা করবো। প্রডিউসারের সাথে কথা হয়েছে, ওরা তাড়াতাড়ি শুরু করতে চান। ওরা চাইছে না তুমি চাইছো? জানো মায়া, আমি অনেক ঋণী তোমার কাছে। এই অল্পটুকু সময়ের মাঝে তুমি যে সময় আমাকে দিয়েছো, সেটা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু আমাকে বলতে দাও, তোমাকে দেখার পর থেকে আমি নিজেকে ফিরে পেয়েছি, আমার গল্পটাকে খুঁজে পেয়েছি। আমি বারবার ফিরে আসতে চাই তোমার কাছে, শুধু নিজেকে ফিরে পাওয়ার জন্য। পেয়েছিও, বাকি জীবনটা আমি তোমার সাথে থাকতে চাই। আমি কাল ফিরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নিজের যত্ন নিও। আমার উপর তোমার ভরসা আছে তো নেহা? আজ আমার নিজের ওপরেই ভরসা নেই। তোমার ওপর বিশ্বাস করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আর আজ তুমি আমাকে বলছো ফিল্মটা থেকে সরে যেতে। কেন বলছি সেটা কি বুঝতে পারছো না নেহা? না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। খুব তো বড় বড় কথা বলেছিলে যে তুমি নাকি কমিটমেন্ট রাখতে জানো, তাহলে আজ কেন বলছো ফিল্মটা থেকে সরে যেতে? নেহা, এই ফিল্মটা আমার কাছে একটা প্রেস্টিজ ম্যাটার হয়ে গেছে। সবার কাছ থেকে এই ফিল্মটা নিয়ে আমার উপর একটা প্রেশার আছে। আজ আমি বুঝতে পারছি শুধু পয়সা থাকলেই সবকিছু হয় না। রাহান আমায় ছেড়ে অন্য কোনো একটা ভালো প্রডিউসার নিয়ে কাজটা করে দেবে। আমি জানি এই কাজটা করলে আমি বিরাট কিছু ব্যবসা পাবো না ঠিকই, কিন্তু আমি কিছু সুনাম অর্জন করবো, তাই আমি এই ফিল্মটা করছি। আর আমি যে শেষ হয়ে গেলাম সেটার কোনো ভ্যালু নেই না তোমার কাছে। সেই জন্যই তো আমি তোমাকে এখানে এসে সমস্ত ব্যাপারটা বোঝাতে চাইছি নেহা। দেখো নেহা, কমিটমেন্ট আমার আছে। কমিটমেন্ট যখন আমি করেছি, আমার ফিল্মের তোমাকে আমি হিরোইন বানাবোই। আমার কথা বিশ্বাস না হয় আমি কন্ট্রাক্ট সাইন করে দিচ্ছি, আমার নেক্সট ফিল্মের হিরোইন তুমিই হবে। থাক না, অনেক দয়া করেছো, আর এটুকু দয়া না করলেও চলবে। দেখো নেহা, তুমি জীবনে অনেক স্ট্রাগল করেছো, কিন্তু এটা তো বোঝো সব ফুল ফুলদানিতে ফিট করে না। কিছু ফুল পুজোয় লাগে, কিছু ফুল ফুলদানিতে সাজানো হয়। রাহান এমন একটা ক্যারেক্টার, এমন একটা মানুষ, তাকে তুমি যতই শেকল দিয়ে বেঁধে রাখো সে স্বাধীনতা খুঁজবেই। আর স্বাধীন হওয়ার জন্য সে কম্প্রোমাইজ করে ফিল্ম বানাবে না। বাবা, হঠাৎ রাহানের ওপর এত দরদ পাচ্ছে। আমার প্রয়োজন ফুরিয়েছে তাই না, নাকি অন্য কোনো ফুলের সন্ধান পেয়েছো? নেহা, ক্যাকটাসকেও অনেকে ফুল বলে, মৌমাছির কি এসে যায়। তোমাকে আমি বলেছি এই ফিল্মটা করলে আমি কিছুটা সুনাম কিনবো, আমার অনেক পয়সা আছে,
আর সেই সুনাম হলে আমার কোম্পানির নাম হবে। তখন ইন্ডাস্ট্রি পাড়া আমি একা রাজ করব। তখন এইসব রাহানদের মধ্যে ডিরেক্টরদের আমি ছুঁড়ে ফেলে দেবো, সেই সব ডিরেক্টরদের নিয়ে আসবো যা আমার কথায় উঠবে বসবে। তখন আমার হিরোইন হবে তুমি, স্রেফ তুমি। একটা কথা বলি, আর স্বপ্ন দেখিও না। এবার যেদিন সেটা সত্যি হবে তখনই বিশ্বাস করব যে স্বপ্নও সত্যি হয়। ওকে, লেটস সি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি জানি তুমি এখন একটু ফ্রাস্ট্রেটেড আছো, চলো আমরা একটু রিল্যাক্স করি। না, আমার আর কোনো রিল্যাক্সেশনের দরকার নেই। তুমি বলতে না যে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা শব্দ বোঝো, এন্টারটেনমেন্ট, আর আমি একটা শব্দ বুঝি, কমিটমেন্ট। তাই বাকিটা না হয় এটুকুনি থাকবে। রাহুল, ফাইনাল লোকেশন ব্রেকডাউন ডান? হ্যাঁ ডান। টুয়া, কস্টিউম গুলো সব দেখে নিয়েছিস তো? একবার একটু কথা বলে নিস। হয়ে গেছে। কাল কল শিট দাও প্লিজ। কল শিট 4টে। আফেল দা, হ্যাঁ জল। থ্যাংক ইউ সুমন। এই কেডা রাখ, ওই গানটা ধরতো। কোন গানটা? এই কোন গানটা তুই বলতো? ছাতা ছাতা ধরো, ছাতা ধরো। ছাতা ধরোটা? হ্যাঁ, করো করো। হ্যাঁ কর। ছাতা ধরো কেউ না কিশোর খপ্পা আমার কিরিক দিল না। কি করছিস রে? কাজ নেই? যা যা বানিয়ে আন। বললো তো। কি বললো? গান করতে। যা গান করতে বল। আচ্ছা, রিকুইজিশন লিস্ট আমার বানানো হয়ে গেছে। ও আকাশ, বলছি একবার গোডাউনে গিয়ে ড্রেসগুলো চেক করে নি, আর আর্ট ডিরেক্টর অভিভাইয়ের সঙ্গে একটু দেখা করে নি। অল ডান অ্যান্ড ডাস্টেড আসিফ ভাই। গুড। জানো তো আসিফ ভাই, আজকে না সত্যি খুব মজা লাগছে। এত ঝড়ঝাপটা, রাগ অভিমান সব কিছুর পরেও শুটিংটা তো শুরু হচ্ছে। আমি না জানতাম এটা হবে। দেখো, এই ফিল্মটা না রেহান ভাইকে একটা বিশাল বড় মাইলেজ দেবে। হ্যাঁ, এখন তো এটাই আমাদের জীবন। আমরা স্বপ্ন বেচি, স্বপ্ন দেখি, আর যখন ঘুম ভেঙে যায়, রিয়েলিটিটাকে ফেস করি, স্বপ্ন তখন ভ্যানিশ। জ্ঞান দেওয়া কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হয়ে গেলে কাজটা কমপ্লিট করো। হ্যাঁ, আমাকে তুমি যে যে দায়িত্বগুলো দিয়েছিল ওগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আসিফ ভাই, বলছিলাম যে আমি খুশি এই কাজটা যে আবার হচ্ছে। আর একটু খুশি হতাম যদি ওই কলা পাতাটা কবে ঢুকবে নেক্সট একটু বলতে। সব সময় টাকা টাকা করিস না তো রাহুল। দেখো আসিফ ভাই, তোমরা সবাই ব্যাচেলার। আমাকে বাড়ি থেকে যখন বেরোয় না, ওই বউয়ের করুণ মুখটা, বাচ্চার স্কুলের অ্যাডমিশন, দুধের জন্য কান্না, এটা সেটাও প্রচুর হেডেক, তাই একটু মাঝে সাঝে করি। শোন রাহুল, বল। এত দায়িত্ব, এত সবকিছু চাপ, তোর মাথার উপর এত দায়িত্ব, তাহলে অত ভালো চাকরিটা ছাড়লি কেন? ভাই সিরিয়াসলি এই কোশ্চেনের উত্তর না আমার কাছে নেই। না পারি আপোষ করতে, না পারি স্বপ্নগুলোকে পায়ের নিচে পিষে মারতে। এই সবের মাঝখানে আমি কেমন একটা স্যান্ডউইচ হয়ে গেছি। যাক, ঠিক আছে, তাও লড়ছি, লড়বো সামনে। এই দেখ না, এই কাজটাই তো বন্ধ হয়ে যাচ্ছিল, আবার শুরু হলো। ওই কুত্তারা যেরকম হাড্ডির পেছনে দৌড়োয়, আমিও সেরকম নতুন হাড্ডির লোভে আবার দৌড়বো। হাড্ডি পাই বা না পাই, তোর কনফার্ম আসিফ ভাই। রাহুল, হ্যাঁ বল। একটা কথা বলবো, মাইন্ড করবি? একদম বল, মাইন্ড করবো না, বল। বলছি, তোর না জীবন থেকে একটু নেগেটিভিটিটা কমা, একটু পজিটিভ হ, দেখবি জীবনে খুব উন্নতি করছিস। এই ছাত্র ঝামেলা, বলছি তোরা সবাই চা খেয়েছিস? একদম, খালি পেটে দুবার চা খেয়েছি। আর বাংলা সিনেমার প্রি প্রোডাকশনের যা বাজেট, এর থেকে বেশি কিছু তো। রাহুল, এই সিনেমার জন্যই কিন্তু আমরা সবাই স্যাক্রিফাইস করে মরছি, বিশ্বাস কর। চল বাদ দে, চল চল চল, সবাই নিজের কাজ করি, চল। হ্যাঁ, আমি ওটা পাঠিয়ে দিচ্ছি কালকে মধ্যে তোমাকে। এটা আপনার জন্য, বাড়ি গিয়ে খুলবেন।
মা আর কথা না, ভালো থাক। চলি। আসিফ, আমি আজ সকালে ফিরেছি। তুমি আমার বাড়ি চলে এসো এক্ষুনি। ওকে। বস, এই মেয়েটাকে কিন্তু ভালো দেখতে, মানে এই ক্যারেক্টারটার সঙ্গে যাবে ভালো। আমি তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু মেয়েটার তো লুক সেট হয়নি, একে তো আনাতে হবে এখানে, এছাড়া কস্টিউমেরও ব্যাপার আছে। সেটা আমি ব্যবস্থা করছি। তাহলে ভালো। নেক্সট উইক আমি পুরো টিমের সাথে বসতে চাই, তুমি একটু সব ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা আমি করছি, তুমি বরঞ্চ মেয়েটাকে একটু তাড়াতাড়ি আনো। কি হয়েছে মা? মায়া, কষ্ট হচ্ছে মা? মায়া, মায়া, ঠান্ডা হয়ে যাচ্ছে মা। মায়া, সব ঠিক হয়ে যাবে। মায়া, মায়া, কফি রেডি। বাবা, আজ তো অনেকদিন পরে তোকে এত ফ্রেশ মুডে দেখছি। হ্যাঁ রে, এই ছবিটা যে শেষ পর্যন্ত হবে আমি ভাবতেই পারিনি। আমি না একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম, জানিস তো, এই সিনেমাটা বুঝি আর হবে না। ছবিটা যে হচ্ছে এর জন্য আমি এত খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আসিফ, একটা কথা বল আমাকে, লোকটা এত ট্যালেন্টেড কিন্তু তার সত্ত্বেও এত লাগাম ছাড়া মদ খায়, যখন দেখি তখনই ঠোঁটে সিগারেট। শরীরটা এত খারাপ, তার সত্ত্বেও শরীরে এতটুকুনি যত্ন নেয় না। হয়তো বেঁচে থাকাটার ইচ্ছাটাই নেই আর। আসলে এই ধরনের লোকেরা না এরকমই হয়, জানিস তো। একটা কথা বল, মানে আমি শুনেছি যে লোকটার পারিবারিক লাইফও নাকি খুব কষ্টের ছিল। হ্যাঁ, ওই বাবা মা মারা যাওয়ার পরে ওই সংসারের চাপে নানান ধরনের কাজ করতে শুরু করলো। এরকম কাজ করতে করতে ইন্ডাস্ট্রিতে আসা, তারপর ক্যামেরা কেয়ারটেকার, ক্যামেরাম্যান, তারপরে সোজা ডিরেক্টর, একটা লং জার্নি। তারপরে প্রথম ছবি করেই জাতীয় পুরস্কার, দেশ বিদেশি খ্যাতি, এইভাবেই শুরু। এরপরে ওর জীবনে এলো সায়রা। সায়রা? সায়রা কি? সায়রা নামে এক জার্নালিস্টকে রানবাই ভালোবেসে বিয়ে করলো। তারপরে যেটা হলো, রানবাই তার ফিল্ম নিয়ে বুধ হয়ে থাকতো, সে তার স্ত্রীকে সময় দিতে পারত না, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট, তারপরে সেপারেশন, এত কিছু। তারপরেই রানবাই প্রচুর পরিমাণে মদ খেতে শুরু করল। রায়হান, আমি জানি না তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি কোথায়, কি অবস্থায়,
অনেকদিন পরে তোমার সাথে আলাপ হয়ে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তা তোদের নতুন হিরোইন সে কেমন? ওর ছবি দেখে তো মনে হচ্ছে গল্পের জন্য একদম পারফেক্ট। গল্পটা যেন ওকে নিয়েই লেখা হয়েছে, মানে গল্পে ঠিক যেমন বর্ণনা আছে সে ঠিক তেমন। বুঝলাম যে সে দেখতে ভালো, কিন্তু অভিনয়টা ঠিকঠাক করতে পারবে তো? রাহান ভাই তো ওকে নিয়ে বেশ কনফিডেন্ট। আর রাহান ভাই যখন বলেছে তখন শুধু ভালোই নয়, ভালোর থেকে উপরে কিছু, বুঝলি তো। আমার হাতে আর সময় নেই, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। আশা করি এবার তুমি তোমার গল্পের শেষ দৃশ্যটা পেয়ে যাবে। তোমার ইচ্ছে আমি রাখতে পারলাম না, মন খারাপ করো না, ছবিটা শেষ করো। আমি না থাকলেও ছবিটা থেকে যাবে। ভালো থেকো। ইতি, মায়া। রায়হান সাহেব, রায়হান সাহেব, রায়হান সাহেব আছেন? উনি তো সকালে চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। ওহ, এক সেকেন্ড, রাহান ভাই। আসিফ। হ্যাঁ ভাই। আমার একটু জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে, আমি 2-1 দিনের মধ্যে ফিরবো। তুমি এখানে সবগুলো ম্যানেজ করে রেখো, আমি শুটিংটা অনেক তাড়াতাড়ি স্টার্ট করতে চাই। প্রোডাকশনের কাজ তো সব রেডি, এখন আপনি বললেই আমরা বুঝতে পারি। আমার হাতে সময় কিন্তু বেশি নেই, একদম নেই। ওকে, বাই। সেই এলেন, এত দেরি করে এলেন কেন? মেয়েটা সকাল থেকে আপনার কথাই বলছিল। আমার শরীর ভালো নেই রায়হান, ডাক্তার বলেছে ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজ। তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি।
যেদিন থেকে জানতে পেরেছি ঠিক সেদিন থেকে আমার সমস্ত ইচ্ছেগুলো হঠাৎ যেন ঝরে গেছে। আমার হাতে আর সময় নেই, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। আশা করি এবার তুমি তোমার গল্পের শেষ দৃশ্যটা পেয়ে যাবে। তোমার ইচ্ছে আমি রাখতে পারলাম না, মন খারাপ করো না, ছবিটা শেষ করো। আমি না থাকলেও ছবিটা থেকে যাবে। ভালো থেকো ইতি।